গাড়িটা যেখানে এসে ব্রেক কষলো তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের এক অবিশ্বাস্য নিদর্শন, পুরনো মার্বেল পাথরের তৈরি এক বিশাল বহুতল ভবন। কাঁচ আর মার্বেলের নিখুঁত মিশেছে তৈরি বাড়িটি প্রতিটি কোণ যেন বিলাসিতা উপচে পড়ছে। এক পলকে এক মালিকের অভিজাত্য আর ক্ষমতায় জানান দেয় তা। গাড়ি থেকে নেমে তের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। নামজুন আর জিন গাড়ির আগেই এসে পৌঁছেছে। বাড়ির ভিতরে পা রাখতে জিন পরম স্নেহে তেকে বরণ করে নিল, কিন্তু চাঙ্কুকের কাণ্ড দেখে সবার মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে ছোট বাচ্চার মতো তের আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে, কোনো মতে তেকে ছাড়ছে না। ঠিক ছেড়ে দিলেও তের উধাও হয়ে যাবে। পুরো বাড়িতে এখন মেহমানি গম গম করছে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই এসেছেন নতুন বউকে দেখতে। যদিও তেকে তারা আগেই দেখেছেন, তবু বউ দেখার চেনা নিয়েও মেনে সবাই ভিড় জমিয়েছে চারপাশ জুড়ে। তে জিনের চোখের দিকে তাকালো। জিন বুঝতে পারছে তের তাকানোর কারণ, কিন্তু এখন যে তার বলার সময় নেই। তের ব্যাপারটা বুঝলো, তাই চুপ করে রইলো। তাকে সে যে সব জানাতেই হবে, আজ হোক বা কাল। বেশ সময় নিয়ে শেষ হলো বধূ দেখার পর্ব। তের ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। জাঙ্কুককে সবাই বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়েছে, তেকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তারপর তের বলায় পরে ঘরে গিয়েছে সে। যে যার ঘরে ঘুমাইতে গিয়ে পুরো বাড়ি এখন স্তব্ধ। জিন তের হাত ধরে একটা ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। শুনশান নীরবতা। জিনের চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। জিনের দুই হাত নিজের হাতে জড়িয়ে ধরে আশ্বাস দেয়। কাপা স্বরে জিনকে বলে, কি 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 হয়েছে জাঙ্কুকের আম্মু? কি হয়েছে? ওর এই অবস্থা কিভাবে হলো? 3 বছর আগে তো ও এমন ছিল না। কি হলো? জিন কান্নারত গলায় ডেকে বলল, মা, ডাকবে না আমায়? মা না, আমি তোমার। কিভাবে পারো তেউ? এই বুকে ছড়িয়ে আঁকলে নিয়েছিলাম আমি তোমার, অথচ তুমি আমায় কিভাবে ছেড়ে গেল? কি ভুল ছিল আমার? একটাই বলতে পারতে, তুমি কিছু না বলে চলে গেলে। সবাই মিলে তোমার কত খুঁজলাম, তুমি জানো না তেউ, তুমি জানো না তোমায় কোথাও খুঁজে না পেয়ে আমার হৃদয় জ্বলে যাচ্ছিল। আমি তো একজন মা, মায়ের সন্তান হারানোর কষ্ট তুমি বুঝবে না। তিনি নিঃশব্দে চোখে জল ফেলছে। সে জানে সে অপরাধী, কিন্তু তারও কিছু করার ছিল না। জাঙ্কুক তো বলেছিল সে ওদের বাড়ির রক্ষিতা। এখান থেকে চলে যেতে টের পারেনি, তারপর পারেনি আর এক ছাদের নিচে একসাথে শ্বাস নিতে। তুই তখন এখানে থাকলে মরে যেত। লিসা আর জাঙ্কুককে একসাথেও দেখতে পারতো না। কিছুক্ষণ থেমে আবারও বলল, এই দিন সবাই যখন হন্য হয়ে তোমায় খুঁজছিলাম, আমাদের কারোর মাথায় ছিল না যে ওকে ফোন দিয়ে একবার জিজ্ঞেস করা। জাঙ্কুক থেকে ওইগুলো বলার পর রেগে বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষণ মূর্তির মতন বসে থেকে পার্সটা নিয়ে অময় অবস্থাতে বেরিয়ে যায়। তার প্রীতি নির্বাসে সে আর এক মুহূর্ত থাকতে চায় না এখানে। তখন দুপুর 2টা কি 3টা, সবাই খাওয়া দাওয়া করে নিদ্রায় আচ্ছন্ন। তে বের হয়ে যায় বাড়িতে। জিন ভেবেছিল তে ঘরে ঘুমিয়ে আছে, তাই সন্ধ্যার আগে ঘুমানোর অভ্যাস। কি ভেবে সে তেকে জাগাতে গেলেন না, একটু ঘুমায়, এক্সাম শেষ হলো এই তো কিছুদিন আগে মেয়েটার। জিন রাতের খাবারের জন্য তের ঘরে গেল। মেয়েটা এখনো ওঠেনি। দেখলেন দরজা পুরোটা খোলা। জিন ভাবলো হয়তো ওয়াশরুমে। জিন পুরো ঘর চোখ বুলিয়ে তেকে পেলেন না। তখনই জিন জোরে চিৎকার দিয়ে উঠলেন। তার চিৎকার শুনে নিচে বর্ষারত নামজুন দোতলায় অবস্থানরত তের ঘরে আসলেন। জিন মেঝেতে বসে আছে। কি হয়েছে বুঝতেই নামজুন খাটে বসে পড়লেন। তে তো এমন মেয়ে না যে সে না বলে কোথাও যাবে। এমন কোনো বন্ধুও নেই যে যাবে তার কাছে ফোন দেবে। নামজুন সুগাকে ফোন দিয়ে জানালো তে নিখোঁজের ব্যাপারটা। সুগা আশ্বাস দিল সে খুঁজছে। জিন ক্রমাগত বিলাপ করে যাচ্ছেন। নামজুন জিনকে বোঝালেন তেকে পাওয়া যাবে, চিন্তা না করতে, খুঁজে নিয়ে আসবেন তারা। পুরো বাড়িতে নামজুন শুধু জাঙ্কুকও ফেরেনি। আজ সুগা নাইট ডিউটি ছিল। সে সরকারি কর্মরত একজন পুলিশ। জিনের
কাপা কণ্ঠস্বর আর কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। সে অতীতে সে সন্ধ্যায় রাতটার কথা মনে পড়ে বলতে লাগলো, আমরা যখন চারিদিকে তোকে হন্য হয়ে খুঁজছিলাম তখন জাঙ্কুক বাড়ির বাইরে ছিল। ও যখন জানতে পারলো তুই নিখোঁজ, নিজেকে ধরে রাখতে না পেরে ও প্রায় পাগল প্রায় হয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিল। মাঝরাতে শুনশান রাস্তার, তখন কোনো গাড়ি ছিল না বললেই চলে। জিন আর বলতে পারলো না। বুক ফাটা কান্নায় ওর গলা বুঝে এলো। তে পাথরের মতো স্তব্ধ হয়ে জিনের কথা শুনছে। ওর নিজের হৃৎপিণ্ড যেন থমকে দাঁড়িয়েছে। তারপর আর শুনতে না পেরে তে চায় না আর। জিন চোখ বুজে আবারও বলতে শুরু করলো। ঠিক তখন হুট করে একটা নিয়ন্ত্রণহীন বিশাল ট্রাক এসে সজোরে ধাক্কা দিল জাঙ্কুকের গাড়িতে। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। তীব্র এক শব্দে ওর গাড়িটা তুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়লো। সুগার প্রথম খবর পেয়ে ওকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওর মাথার ভেতর এমন এক চোট লেগেছিল যার ওর পুরো মস্তিষ্কে উল্টাপাল্টা করে দেয়। 3 বছর আগে সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা আমার চঞ্চল রাগে ছেলেটাকে আজকের এই অবুঝ ছোট বাচ্চার মতো বানিয়ে রেখে দিয়েছে। জিন চোখের জল মুছে ফেলে। এই যে এত বছর ধরে জাঙ্কুকের উপর যে ক্ষোভ আর অভিমান জমিয়ে রেখেছিল, আর জাঙ্কুক লড়াই করে গেছিল জীবনের মরণে। জিন আবার বলতে লাগলো, পরে জানলাম তুমি তোমাদের বাড়িতে কত গিয়েছি, তুমি একটা বারও দেখো করোনি। জাঙ্কুক সবসময় শুধু তোমায় খোঁজ করেছিল, সবকিছু ভুলে গেল, তোমায় ভুলতে পারিনি। সবসময় শুধু তোমার কথা বলতো। ওর আচরণ যে কেউ বুঝতে তুমি ওর চরকে ছিলে। যাক, আমি শুনতে চাইবো না তুমি কেন চলে গিয়েছো সেই দিন, শুধু বলবো আমার ছেলেটাকে সুখে রেখো। হ্যাঁ, আমি দায়ী, আমার দায়ী। তোমাকে আগে জাঙ্কুকের কন্ডিশন জানানো উচিত ছিল। এই যে আমি একজন মা, ছেলের খুশির জন্য পারিনি। জাঙ্কুকের চিকিৎসা চলছে, একটু ভালোবাসা যত্ন করো, সুস্থ হবে আল্লাহ চাইলে। এখন যাও, ও অপেক্ষা করছে তোমার জন্য, বাকি কথা পরে বলা যাবে। তিনি নিঃশ্বাস ঘরে থেকে বেরিয়ে গেল, চলে গেল জাঙ্কুকের রুমে। হ্যাঁ, এখন থেকে ওটা জাঙ্কুক না, এটা ওদের দুজনের ঘর। ঘরে ঢুকে দেখলো ঘরের চারপাশে দেয়াল জুড়ে তার ছবি। জাঙ্কুকে ঘুমিয়ে পড়েছে। ও গিয়ে নিঃশব্দে জাঙ্কুকের পাশে বসলো। জাঙ্কুকের মাথাটা উরুর ওপর টেনে নিল, চুলের মাঝে হাত বুলিয়ে দিতে লাগলো। পরম এক ঘুম ছুটে গেছে জাঙ্কুক। ও চোখ মেলে তেকে দেখে অভিমানী কণ্ঠে বলল, তুমি কত দেরি করেছো দেবু, আমি কতক্ষণ থেকে তোমার জন্য বসে আছি, এখনো ঘুমিয়ে গেছি তো আমার অনেক ঘুম পাচ্ছে। চোখের জল আড়াল করে হাসি হাসি মুখে করে বলল, খুকি ঘুম পেলে খুকি ঘুমাতে পারে, তার দেবু তো তার সাথেই আছে। জাঙ্কুকের ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো তোমায় জড়িয়ে ঘুমাতে চাই দেবু, যেভাবে আমার পুতুল সোনাকে নিয়ে ঘুমাই। লজ্জা লাগছে, কিন্তু জাঙ্কুক এখন তো বাচ্চা, তার আবদার সে ফেলতে পারবে না। উড়িয়ে নিল জাঙ্কুককে, চড়িয়ে নিল জাঙ্কুককে। জাঙ্কুকদের বুকে মাথা রেখে চোখ বুঝলো। জাঙ্কুকের চুলের ভাঁজে হাত বোলাতে লাগলো। তাদের বাসর ঘর চলতে লাগলো এইভাবে। রক্তিম রোশনি চোখে পড়ায় ঘুম ভেঙে গেল ভেতে। চোখ মিলে তাকাতে দেখতে পেল তাকে জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমাচ্ছে জিও জাঙ্কুক। কি কখনো কল্পনা করে জাঙ্কুককে এর সাথে, নেতার সাথে একই বিছানায় ঘুমাতে পারবে? রাগী পুরুষটা তো সবসময় রেগে থাকতো, এখানে এখনের মতো এত শান্ত তো ছিল না। সে যাই হোক, যে জাঙ্কুকে সবসময় রূপে ভালোবাসে। যেরকমই থাক না মানুষটা, জাঙ্কুক হলেই তেজ চলবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 10টা বেজে গেছে। তড়িঘড়ি করে ওঠে, কিন্তু হাই, তাকে যে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুকের বিশাল দেহি শক্তির সাথে কেটে একটুখানি শরীর নিয়ে পারা যায়। অগত্যা জাঙ্কুককে ডাকতে শুরু করলো, কুকি উঠে ও, শুনছো? আমাকে ছাড়ো, এখন নিচে যেতে হবে আমাদের, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। জাঙ্কুক কোনো কোনো চোখে দিকে তাকায়। জাঙ্কুক থেকে আরো শক্ত করে চেপে পড়ে, আর একটু ঘুমাতে চায়। ও দেবু, তুমিও ঘুমিয়ে পড়ো না। জাঙ্কুক তেকে তাড়া দিয়ে তেকে বলল, এখন ঘুমালে তো হবে না কুকি, তুমি পরে আবার ঘুমিয়ে, এখন ওঠো।
জাঙ্কুক উঠে বসলো, দেখে ফ্রেশ হয়ে আসলো, দেখলো জাঙ্কুক একইভাবে বসে আছে। তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, কি হলো আসো। জাঙ্কুক ঠোঁট উল্টিয়ে বলল, মাম্মা কোথায় দেব, আমার ফ্রেশ করিয়ে দেবে কে। তে বলল, মহা মুশকিলে, জাঙ্কুক নিজে নিজে ফ্রেশ হতে পারে না। ও জাঙ্কুক কি বলল, তুমি কি নিজে ফ্রেশ হতে পারো না? আমার মুখ ধুইয়ে দিয়ে দেবে, প্রমিস একটু দুষ্টু করবো না। তুমি কি রাগ করলে? মাম্মা তো আমাকে আসছে না। কি বুঝলো জাঙ্কুকের মস্তিষ্কের অবস্থা? বাচ্চাদের যেভাবে ধরে ধরে সবকিছু করতে হয়, জাঙ্কুকের অবস্থাও অমন। তে মুচকি এসে বলল, রাগ কেন করবো, চলো চলো, আমরা ফ্রেশ হয়েই চলো। তে দক্ষ হাতে জাঙ্কুককে ফ্রেশ করিয়ে দিল, আর বাকি কাজ তো জাঙ্কুক নিজেই করে। থ্যাঙ্কস। টেকুকে নিচে এসেছে। ওইখানে ড্রয়িং রুমে আগে থেকে নামজন ইউমিন উপস্থিত, তাদের জন্যই অপেক্ষা করছিল তারা। টেকুকে দেখে জিমিন বলল, তে তোমার এখন হলো আসার সময়, আমি তো ভেবেছিলাম আজ তোমরা বেরই হবে না। তে কিছুটা লজ্জা পেয়ে যায়, সকলের সামনে এভাবে বলার দরুন ও কোনো রকম ঠোঁটে হাসি টেনে বলল, তেমন কিছু না জিমিন আপু, আমাদের উঠতে লেট হয়ে গেছে তাই জন্য। জিমিন কিছু বলতে যাবে, সুগা জিমিনের হাত ধরে থামিয়ে দিল। সুগা বুঝেছে তার সহধর্মিনী এখন কি বলতে পারে, তাই ও ইশারায় বুঝলো মা বাবা এখানে উপস্থিত আছে। টেকুক গিয়ে চেয়ারে বসে পড়ল। জাঙ্কুক অসহায় চোখে তের দিকে তাকিয়ে আছে। এবার জিম বলে উঠল তের উদ্দেশ্যে, তুমি হয়তো এতক্ষণ এই বুঝে গেছো জাঙ্কুক একা ফ্রেশ হতে পারে না, একা থাকতে পারে না, এমনি ওর ওই সময়টার উপর একা খেতেও পারতো না। এখন অবশ্য পারে, কিন্তু ও আশা করে তাকে তুমি খাইয়ে দেবে। জিমিন থামলেন। এই মুহূর্তে আর কিছু বলার প্রয়োজন মনে করলেন না, এটুকুই যথেষ্ট ছিল। নামজন খেয়ে উঠে গেলেন, তার কোম্পানিতে যেতে হবে এখনই। আগে কোম্পানি সামলাতো জাঙ্কুক, সবকিছু দেখাশোনা ওই করতো। নামজন নিস্তার নিয়েছিলেন, কিন্তু গত 3 বছর যাবত তাকে সব হ্যান্ডেল করতে হয়েছে। জাঙ্কুক ঝুঁকা চেয়েছিল, কিন্তু ও আর কতটুকুই পারে। ছেলের এই হাল মেনে নিতে পারে না তিনি বাবা হিসেবে, নিজেকে তার অসহায় লাগে খুব। তীর আর কিছু বলল না, ও এমনিতেও ভেবেছিল সব এখন যখন জাঙ্কুকের দায়িত্ব ওর ওপর, ও তো নিষ্ঠির ভাবে পালন করবে। হয়তো বা কোনো একদিন জাঙ্কুক পুরোপুরি সুস্থ হবে। লিসার সাথে ও সম্পর্কে কি হয়েছিল তা তো জানবেই। এখন এভাবেই চলুক, পড়ছে একজনের সব জীবন জাঙ্কুক। এর বরং যতই জাঙ্কুককে খাইয়ে দেয়, জাঙ্কুকের কোনো বাহানা ছাড়াই লক্ষ্মী বাচ্চাদের মতো খেয়ে নিল। জিম জিমের মুগ্ধতা নিয়ে তাকিয়ে দেখে গেল তার চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। সারাদিনের সব খুনসুটি আর ব্যস্ততা শেষ, রাত নেমে এসেছে। সারা বাড়ি এখন স্তব্ধ। জাঙ্কুকের সাথে বিয়ের একদিন চলে গেল, কিভাবে যে গেল, সময় দ্রুত গতিতে চলে। জাঙ্কুককে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে বিছানায় নিয়ে আস্তে আস্তে এর অবস্থা দফা দফা। কিন্তু লিটিল স্পেসে থাকা জাঙ্কুকের চোখে ঘুম তো উধাও। সে বিছানার এক পাশ ওপাশ করছে, তো দেহের পরনের জামা টানাটানি করছে। তে দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুকের পাশে এসে শুয়ে পড়ল। ঘরে থাকা উজ্জ্বল লাইট বন্ধ করে জ্বালিয়ে দিল মৃদু আলোর ড্রিম লাইট। শুতেই জাঙ্কুকের বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়লো। তার রোজকার রুটিন হয়ে গেছে, তের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে তারপর ঘুমালো। তের এসব কিছু মানিয়ে নিয়েছে, এমনটা নয় তার ভালো লাগে না এসব। জাঙ্কুকের করা ছোট ছোট স্পর্শগুলো সে কোনোভাবে উপেক্ষা করতে পারেনি, বরং এক অদ্ভুত মায়ায় জড়িয়ে যায়। এই জাঙ্কুকের চুলের মাঝে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন ঘুমিয়ে পড়ো দেখি, অনেক রাত হয়ে গেছে, আজ সারাদিন কত দুষ্টুমি করেছো তুমি। এখন লক্ষ্মী বাচ্চার মতো ঘুমিয়ে পড়ো। জাঙ্কুক তের বুকে মাথা রেখে আরাম করে শুয়েছিল, কিন্তু হুট করে তার কি যেন মনে হলো। সে মাথা তুলে তের দিকে তাকায়, তার নিষ্পাপ চোখ দুটো মাঝে ছিল অন্যরকম কৌতূহল। বাচ্চা কুকি তের মুখের দিকে ইশারা করে দেখে বলে, দেব, তোমার ওটা এত ফোলা ফোলা কেন? আমারটা তো এমন না। জাঙ্কুক এমন হুট করে সরাসরি প্রশ্নদের শরীরে যেন মুহূর্তে জমে গেল লজ্জা, অস্বস্তি মিশলে তার কান দুটো লাল হয়ে উঠছে। কি উত্তর দেবে এই জাঙ্কুককে? লিটল স্পেসে থাকা একটা বাচ্চাকে এখন সে কিভাবে এই শরীর ভিত্তিক পার্থক্য বোঝাবে?
তে নিজের তোতলানো সামনে কোনো মতে শুকনো ঢোক গিলে বলল, আমি তুমি বড় হলে তোমারও বড় হবে কুকি। তে ভেবেছিল এই উত্তরে বুঝি কাজ হবে, জাঙ্কুক চুপ করে যাবে, কিন্তু কুকি তো দম বার পাত্র না। তীর উত্তেজনায় ধকপক করতে থাকা বুকের ওপর নিজের বিশাল মতো লম্বা নরম তুলতুলে হাতটা আলতো করে রেখে বলল, সত্যি একটু ধরি বলি, মতন গোলগাল কি সুন্দর। জাঙ্কুক হাতের স্পর্শে তীর উত্তেজনার ভিতর ঝড় বয়ে যেতে লাগলো। বেচারা তীর একবার চোখ মুখ শক্ত হয়ে বন্ধ করে ফেললো। এদিকে জাঙ্কুকের পর সোজা দূরে ঠেলে দিতে পারছিল, আর অন্যদিকে নিজের শরীরের ভেতরে জেগে ওঠা তীব্র কাঁপন। জাঙ্কুকের শরীরের অবস্থা তীর এখন সত্যি এক মহাসংকটে পড়েছে। আহ খুকি। তে কড়া উচ্ছ্বসিত আর শব্দে জাঙ্কুক তীর থেকে দূরে সরেছে, আতঙ্কিত কণ্ঠে বলে, কি হয়েছে দেবু? তুমি কি ব্যথা পেয়েছো? আমি ধরাই, আমি আর ধরবো না, বলো না। তে নিজেকে সামলে হাসি হাসি মুখে করে বলে, আরে না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ব্যথা পাইনি। তে নিজের মনকে ইচ্ছা মতো শাসিয়ে গেল মনে মনে। তুই কি ভুলে গেছিস তে, জাঙ্কুক এখন অসুস্থ। তুই এখন ওর অসুস্থতার সুযোগ নিতে পারিস না। ও সুস্থ হয়ে উঠুক, এই অবস্থায় তুই এখন ওর সাথে ওসব করবি না। নিজের ভিতরে শয়তান বনকে থামা। তে কি এভাবে মুখ নাড়াতে দেখে জাঙ্কুক বলল, এভাবে কি বলছো দেবু? তে ধ্যান ভেঙে যায়, নিজেকে স্বাভাবিক করে বলে, কই কিছু না, ভাবছি না তো। আসো আসো, ঘুমিয়ে পড়ো, আর কোনো দুষ্টুমি না। তুমি কত দুষ্টু করছো আজ। জাঙ্কুক ঠোঁট উল্টে বিছানায় শুয়ে পড়ে। জাঙ্কুকের মাথায় চুল টেনে দিতে ও ঘুমের রাজ্যে পাড়ি দেয়। তে জাঙ্কুককে নিয়মিত ওষুধ খাওয়াচ্ছে, দেখে দেখে কখন কোনটা। ও ভেবে রেখেছে কাল একবার জাঙ্কুককে নিয়ে ও ডাক্তারের কাছে যাবে, ওর অবস্থা স্বাভাবিক জানতে। এখন তে দুর্বল হয়ে পড়লে চলবে না। আচ্ছা জিমিন ভাবির কাছেও শুনেছি জাঙ্কুকের অবস্থা আরো খারাপ ছিল। ও কারোর সাথে কথা বলতো না, মিশতো না, সারাক্ষণ ওর পুতুল নিয়ে বসে থাকতো, পুতুলের সাথে সারাক্ষণ কথা বলতো। এসব শুনে তার তখন খুব করে কান্না পাচ্ছিল। জাঙ্কুকের এই অবস্থার জন্য কান্নাগুলো ঠেলে ও নিজেকে স্বাভাবিক রেখেছে। রাত গভীর, জাঙ্কুক ঘুমিয়ে আছে তেল বুকে মাথা রেখে। ওর চুল আঙুলে বুলাতে বুলাতে ছাদের দিকে তাকালো। চোখের পানি আর ধরে রাখতে পারলো না। তে কাঁপা গলায় জাঙ্কুকের কপালে ঠোঁট ছোঁয়ালো। আপনি তো বলেছেন যে আপনাকে ভরসা করে তার জন্য আমি রাস্তা খুলে দেন। আমার কুকির সব দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ, আপনি একটা দরজা খুলে দেন না, আমার কুকির আগের মতো করে দেন, ও সুস্থ হবে, আমার বিশ্বাস আছে। বলতে বলতে তে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তোমাকে আমি সুস্থ করে তুলবো জাঙ্কুক, আল্লাহর রহমতে তুমি সুস্থ হবে। পরদিন সকালে ফরজের আজানের শব্দে তের ঘুম ভেঙে গেছে। ও উঠে বসে আর গা এলানো না বিছানায়। জাঙ্কুকে বাচ্চার মতো শুয়ে আছে। তে জাঙ্কুকের কপালে একটা সূক্ষ্ম চুম্বন করে উঠে পড়লো। ওয়াশরুম থেকে উজু করে আসলো, উদ্দেশ্যে নামাজ পড়ার আদায় করা। নামাজ শেষ অনেকক্ষণ যায় নামাজে বসে থাকলো। তার করা প্রতিটা দোয়ায় জাঙ্কুক যেন জলদি সুস্থ হয়ে যায় আল্লাহ। জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের কপালে হাত রাখলো, চোখ বন্ধ করে ফিসফিস করে বলে উঠলো, হে আল্লাহ, আমার কুকি অসুস্থ, আল্লাহ আপনি ওকে সুস্থ করে দিন। আপনি চাইলে দুনিয়ার সব দরজা বন্ধ করে হলেও আমার রহমতের দরজা খোলা থাকে। দোয়া পড়ে জাঙ্কুকের কপালে ফু দিল। চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে জিমিন গোছ কাজ করছে। গিয়ে হাতে হাতে লাগতে চাইলো। রান্নাঘরে জিমিনকে দেখিতে বলল, কি রান্না করবেন আজ আপু? জিমিন দেখে দেখে মৃদু হেসে বলল, ভাবছি খিচুড়ি রান্না করব, আর ফ্রিজে গরুর মাংস আছে, ওটা গরম করব। হাতে হাতে এগিয়ে দিতে লাগলো সবকিছু। জিমিন ও বারণ করলো না। কিছুক্ষণ এর মাঝে জিনু এসে পড়লো। দুই পুত্রবধূ মিলেমিশে কাজ মহব্বত দেখে চোখ জুড়িয়ে গেল ওনার। কাছে এসে জাঙ্কুক কি কেশ ফেস করিয়ে আনলো। আগে যে কাজগুলো মেয়েরা করতো এখন ওগুলোতেই নিজেই করে। খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক তেকুকরা ঠিক করলো ডাক্তারের কাছে কিভাবে যাবে, সাথে জিনও যাবে।
তার বিয়ের আজ 2 দিন। ওরা করে ওর বাবার সাথে কথাও বলেনি, কিন্তু নিয়ম অনুযায়ী আজ ওর বাবার বাসায় যেতে হবে। তে জাঙ্কুকের উপর রাগ পুরোপুরি কমে গেছে এমনটা নয়, কিন্তু জাঙ্কুকের এখন অবস্থা যার পিছনে পরোক্ষভাবে ও নিজেই দেয়। জাঙ্কুক মায়াময় নিষ্পাপ চেহারার দিকে তাকালেও ওর রাগ পুরোপুরি ধরে রাখতে পারে না। জিম্মির সাথে গল্পের এক পর্যায়ে ও শুনেছে লিসা দেশে নেই। ভুবনের সাথে বিয়ের পর ওর ওখানেই আছে। তে শুধু শুনে গেছে, কিছু বলেনি।